যারা জয়েন করেছেন একটু অন্য যারা আছে তাদেরকে একটু ইনবক্সে নক করা যায় কিনা দেখেন, যাতে একটু জয়েন করে ওরা। আমি আরও 5 মিনিট তাহলে একটু সময় নিয়ে দেখি আর কতজন জয়েন করে, তারপর ক্লাসটা শুরু করার চেষ্টা করব। ওকে স্যার, আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু দেখেন।
আমার মনে হয় অন্যরা যারা যুক্ত হবে তারা পরে যুক্ত হলো, যে কজন আমরা তো কয়েকজন পেয়েছি, কজন আমরা শুরু করতে পারি, তাই না? জুয়েল আছেন। জি স্যার। হ্যাঁ, আর রেকর্ড যেহেতু থাকবে অন্যরা পরে রেকর্ডটা নিয়ে নিতে পারবে, রেকর্ডটা দেখতে পারবে, সমস্যা হবে না। তা আমরা মোটামুটি একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা প্রথম থেকে যে ক্লাসগুলো করেছি সেগুলো একটু যদি ফিরে তাকাই তাহলে দেখব উচ্চারণের মূল বিষয়টি আমরা বলেছিলাম অভ্যস্ততা, অভ্যাস, চর্চা। চর্চার মধ্যে প্রতিনিয়ত নিজেকে রাখা, নিজের কান এবং জিভকে তৈরি করে নেয়া, প্রতিনিয়ত প্রমিত উচ্চারণে কথা বলার অভ্যাস যদি আমরা করতে না পারি, অন্তত দিনে একটা সময় যদি আমরা প্রমিত উচ্চারণে কথা বলার একটা নির্দিষ্ট কিছু মানুষ একসাথে হতে না পারি, তাহলে এটা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি সবসময় বলি যে উচ্চারণটা অনেক কিছু একসাথে মিলিয়ে হয়। হ্যাঁ, আমার উচ্চারণটা ঠিক আছে, কিন্তু অ্যাকসেন্টটা যদি না হয় তাহলে ঠিক সেটাকে প্রমিত উচ্চারণ বা স্ট্যান্ডার্ড বলবো কি না এটা নিয়ে কথা থাকতে পারে। উচ্চারণে হয়তো সমস্যা নেই, কিন্তু বলার যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টেই হয়তো বোঝা যায় যে তার বলাটা একটা আঞ্চলিকতার দোষে দুষ্ট। হ্যাঁ, তখন সেটাকে ঠিক স্ট্যান্ডার্ড বলাটা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, যার কথা বলাতেই একটা আঞ্চলিক ভাষার ছাপ থাকে, হ্যাঁ, কোথাও না কোথাও গিয়ে একটা আঞ্চলিকতার প্রভাব থাকে, সেটাকে পুরোপুরি স্ট্যান্ডার্ড বলা সম্ভব হয়ে ওঠে না। তাহলে আঞ্চলিকতা দোষে দুষ্ট কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই আঞ্চলিক ভাষায় আমরা কথা বলতেই পারি, কিন্তু যখন আমরা আঞ্চলিক ভাষায় কথা বলবো তখন সেটা বলবো। কিন্তু যখন আমরা আনুষ্ঠানিক জায়গায় নিজেদেরকে উপস্থাপন করতে গিয়ে প্রমিত ভাষায় কথা বলবো, তখন কোনোভাবেই আমরা আঞ্চলিক ভাষায় প্রভাবিত হয়ে সেই প্রভাব রেখে কথা বলবো না। এটা হচ্ছে একেবারে প্রাইমারি শর্ত, মানে প্রাথমিক শর্ত হচ্ছে এটি। তারপর প্রমিত উচ্চারণে কথা বলতে গেলে আমাদের যেই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে নজর দিতে হবে সেটি হচ্ছে আমাদের অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের সমস্যা আছে কিনা। হ্যাঁ, যাদের অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ উচ্চারণে সমস্যা থাকে তাদেরকেও একটা দীর্ঘ চর্চার ভেতর দিয়ে নিজেদেরকে সেই ত্রুটির থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হচ্ছে আঞ্চলিকতার দোষ থেকে নিজেদেরকে বের করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণটি আমাদের যে ত্রুটি হয় তাদেরকে সেই ত্রুটি থেকে নিজেদেরকে বের করে আনতে হবে। এই দুটো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের অনেকটুকু হয়ে গেল। এর বাইরে আমাদেরকে নজর দিতে হবে যে কিছু বর্ণ আছে যে বর্ণ আমরা উচ্চারণ করতে গিয়ে ভুল করি। যেমন আমি উদাহরণ হিসেবে একদম শুরুর দিকে বলেছিলাম, আমরা যেমন বর্গীয় জ বলি, এটা বর্গীয় জ। আমরা উমো বলি, এটা উ। আমরা নিও বলি, এটা হবে ইয়। এই উচ্চারণগুলো, বর্ণের উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে। এবার আসি বর্ণ ধরে যদি আমি বলি, কিছু কিছু বর্ণের উচ্চারণে আমাদের সমস্যা হয় মূলত প্রমিত উচ্চারণে। যেমন আমি বলেছিলাম অয়ের উচ্চারণ, তারপর বলেছি আমি এ এর উচ্চারণ, তারপর বলেছি আমি শ এর উচ্চারণ, তারপর বলেছি আমি র এর উচ্চারণ, তারপর বলেছি আমি বফলা মফলার উচ্চারণ, তারপর বলেছি যুক্ত বর্ণ উচ্চারণ। এই ক্ষেত্রে যুক্ত বর্ণের ব্যাপারে খুব বেশি আলোচনা হয়নি হয়তো, সে ব্যাপারে বলবো। যেমন স্পষ্ট, এটাকে আমরা অনেক সময় অস্পষ্ট বলি, এই বলাটা যাবে না। হ্যাঁ, যুক্ত বর্ণগুলো যুক্তভাবেই উচ্চারিত হতে হবে, সেটাকে ভেঙে ফেললে হবে না। হ্যাঁ, যেমন থ্রি, যদিও ইংরেজি শব্দ থ্রি, এটাকে যদি আমি বলি থ্রি, এটা হাস্যকর হবে। এভাবে যুক্ত বর্ণগুলো যুক্তভাবেই উচ্চারিত হতে হবে, সেটা যাতে কোনোভাবেই ভেঙে উচ্চারিত না হয়। এক্ষেত্রে প্রায়শই যেই সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন স্পষ্ট, স্পর্ধা। হ্যাঁ, এই উচ্চারণগুলো আমাদের ভুল হয়ে যায়। হ্যাঁ, আমরা স্পষ্ট বলতে গিয়ে শুনি অনেক সময় কি অস্পষ্ট শুনি। আমরা স্কুল শুনতে গিয়ে সেটাকেও ভেঙে উচ্চারণ করতে শুনি।
হ্যাঁ, তাহলে এইগুলো আমাদেরকে ঠিকভাবে উচ্চারণ করতে পারতে হবে। এখন যে দুজন আছেন তাদের মধ্য থেকে কোনো যদি কথা থাকে একটু শুরুতে শুনে নিই, তারপর আমি আমার প্রসঙ্গে যাব। মোশাররফ হোসেন আছেন, শামসুদ্দিন সুমন আছেন, আপনারা একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার। হুম। আমাদের তালব্য মূর্ধন্য ষ দন্তাস্ব স্বরের যে উচ্চারণ, এটা কি আমাদের বিদেশি ভাষার ক্ষেত্রেও কি প্রযোজ্য? না, মূলত হচ্ছে বিদেশি ভাষা আমাদের শয়ের ক্ষেত্রে আমরা যেটা করি মূলত সেটা হচ্ছে কলকাতা বা পশ্চিমবঙ্গের সাথে আমাদের শয়ের উচ্চারণে একটা পার্থক্যের জায়গা আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের যে উচ্চারণ রীতি সেটাকেই অনুসরণ করবার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে যেটি করে তারা ওনাদের উচ্চারণের শয়ের ক্ষেত্রে বিশেষ করে সব শকে ওনারা শ হিসেবে উচ্চারণ করেন, ওটাকেই ওনারা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছেন। হ্যাঁ, ওনারা ওভাবেই বলেন, সেটা বলতেই পারেন, সেটা তাদের উচ্চারণ রীতি। যেমন উদাহরণ হিসেবে বলি, ওনারা বলেন ভিসা, আমরা কিন্তু ভিসা বলি না, আমরা ভিসা বলি। অর্থাৎ পার্থক্যটা কি দাঁড়ালো, ওনারা ইংরেজি একটি শব্দ যার উচ্চারণ হচ্ছে ইংরেজিতে ভিসা, সেটা স আছে তাই ওনারা এটাকে বলছেন ভিসা, ঠিক আছে? কিন্তু আমরা ইংরেজি মূল উচ্চারণটাকে রেখে উচ্চারণ করি, আমরা ভিসা বলি, ঠিক আছে? যেমন দেখেন, আমার নামটি হচ্ছে রাশেদ হাসান, ঠিক আছে? হাসানটা আরবি শব্দ, রাশেদও আরবি শব্দ। কলকাতায় আমি যখন যাই, ওনারা যখন মঞ্চে আমাকে ডাকেন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে, তখন আমার নামটি ওনারা উচ্চারণ করেন রাশেদ হাসান। হ্যাঁ, তাহলে এই যে অর্থাৎ ওনারা এখানেও কি করেন, ওই শ এর মানে সিং যেই মানে এস উচ্চারণ যেটি হাসান, আরবি শব্দে এটি হচ্ছে হাসান, আমরা কিন্তু ওই হাসান ওই আরবি উচ্চারণটাকেই মাথায় রেখে ওই উচ্চারণটাই করবার চেষ্টা করি। হ্যাঁ, আমরা এটাকে বাংলা করে নিই না, হাসান করি না, আমরা আমরা হাসান করি না, আমরা হাসান করি, ঠিক আছে? তাহলে এই যে বিষয়, আমাদেরকে আমাদের উচ্চারণ রীতি অনুযায়ী বিদেশি শব্দের ক্ষেত্রে, বিশেষ করে শয়ের ক্ষেত্রে বিদেশি উচ্চারণ যেটি, সেই উচ্চারণটাই আমরা করবার চেষ্টা করব। সেটাকে শতে নিয়ে আসবো না। যদি সেখানে শ থাকে তাহলে শ বলবো, যদি সেখানে এস উচ্চারণ হয় তাহলে সেখানে এস উচ্চারণ করব। এখন সারোয়ার, এটাকে আমরা সারোয়ার বলবো না, পশ্চিমবঙ্গে কিন্তু কি বলবে, সারোয়ার বলবে। হ্যাঁ, কিন্তু আমরা বলবো সারোয়ার, আমরা বলবে হাসান। এই জন্য এটাতে কনফিউজড হবেন না, সেটা তাদের উচ্চারণ রীতি, আমাদের যেটা উচ্চারণ রীতি সেটা আমরা আমাদের মতো করে করে যাব। তাহলে আমরা মূল বিদেশি মূল শব্দের যেই উচ্চারণ সেটিকে ধরে রেখে উচ্চারণটা করব। সেটি যদি ইংরেজি শব্দ হয় ইংরেজির মতো করেই সেই উচ্চারণটা করব, যদি আরবি শব্দ হয় আরবির মতো করেই সেই উচ্চারণটা করব। কিন্তু শয়ের তো আমি আপনাদেরকে ইতোমধ্যে উচ্চারণ সূত্রগুলো বলেছি, কি কি হবে, কোথায় হবে, তাই না? মানে মূলত আমাদের খেয়াল রাখতে হবে এটা এসএইচ হবে উচ্চারণটি, অর্থাৎ সবুজ হবে, শরীর হবে, সার হবে। কিন্তু কোথাও কোথাও গিয়ে এটা এস উচ্চারণ হবে। কোথায় হবে? ত, থ, ন, র, ল। এগুলো যখন যুক্ত হবে শ এর সাথে, তখন উচ্চারণটা কোন দিকে চলে যাবে? এস এর দিকে চলে যাবে। স্তব্ধ, স্থান, স্থানীয়, স্নান, হ্যাঁ, শ্রাবণ, শ্রদ্ধা, সৃজন। তাহলে এখানে সৃজন বলার সুযোগ নেই, আবার ওদিকে শ্রাবণ বলার সুযোগ নেই, শ্রদ্ধা বলার সুযোগ নেই। তাহলে ত, থ, ন, র, ল, হ্যাঁ, অশ্লীল, হ্যাঁ, স্লোগান। বোঝা গেল? তাহলে তো শ এর উচ্চারণ নিয়ে তো কনফিউশন নেই। আর কোনো বিষয় নিয়ে বলবার আছে? আমরা একটা উদ্যোগ শব্দটা, স্যার উদ্যোগ শব্দটা কোন সূত্রের আলোকে মানে সাধারণত উদ্যোগ উচ্চারণ করা হয়? সূত্র না, মূলত হচ্ছে এখানে গিয়ে জফলার উচ্চারণটাই প্রভাবিত করে। হ্যাঁ, জফলাটাই উচ্চারিত হয়ে আসে, উদ্যোগ হয়ে যায়, উদ্যোগ।
কিন্তু শুধু এই একটা শব্দের ক্ষেত্রেই আমরা উদ্যোগ বলবো, কিন্তু আমরা তাই বলে উদ্যোক্তা বলবো না, আমরা উদ্যোক্তা বলবো। ঠিক আছে? আর একটা আমি রেফারেন্স হিসেবে দিয়ে রাখি আপনাদের, কারণ ক্লাস শেষ হয়ে গেলে তো আর আমাকে পাবেন না, জি তখন স্যার। একটা কনফিউশন হলে কি করবেন? তখন জি স্যার। যেটি করতে হবে, বাংলা উচ্চারণ অভিধান নামে একটি বই আছে, বাংলা একাডেমি থেকে বেরিয়েছে, নরেন বিশ্বাসের লেখা। হ্যাঁ, সেই বইটি হাতে রাখার চেষ্টা করবেন। সেখানে আপনি মানে উচ্চারণগুলো পেয়ে যাবেন। কোনো একটা কনফিউশন হলে সেই উচ্চারণ অভিধানটা উল্টে সেই উচ্চারণটা দেখে নেবার চেষ্টা করবেন যে এই উচ্চারণটা কি হবে, কি হওয়া উচিত। তাহলে এটা আপনাকে একটা সবসময় আপনাকে সহায়ক একটা ভূমিকা পালন করবে, আপনার পাশে পাশে থাকবে। কোনো কনফিউশন হলে সেটাই আপনার রেফারেন্স হিসেবে থাকবে যে এই বইতে এইভাবে আছে বলেই আমি এটি বলেছি। হ্যাঁ, এরপরেও বাংলাদেশে যদি আমরা যারা উচ্চারণ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই বইটি একটা রেফারেন্স হিসেবেই থাকে। হ্যাঁ, আমি যদি কোনো উচ্চারণ করি, আমাকে যদি বলা হয় যে কোত্থেকে পেয়েছেন এটা, তাহলে আমাকে হয় রবীন্দ্রনাথ থেকে রেফারেন্স দিতে হবে, না হলে আমাকে নরেন বিশ্বাসের এই উচ্চারণ অভিধানের রেফারেন্স টানতে হবে। এটাই একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তো এই বইটি হাতে রাখার চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, আর কারো কোনো? স্যার এরপরও আপনার সাথে স্যার মানে সবসময় না, মাঝে মধ্যে একান্ত আমরা যখন একেবারেই আর হচ্ছে না, সেক্ষেত্রে স্যারের সাথে যোগাযোগের কোনো মাধ্যম হবে কিনা স্যার? সেটি আমি মার্চ ফরওয়ার্ডে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেই ফোন নাম্বারটা নিয়ে আপনারা সরাসরি ফোন করে, যদি আমি কোনো কারণে না ধরি, সেক্ষেত্রে আপনারা একটু এসএমএসটা দিবেন যে আমি মার্চ ফরওয়ার্ডে ছিলাম বা মার্চ ফরওয়ার্ডের ক্লাসে ছিলাম, আমরা একটু কথা বলতে চাইছি এই বিষয়ে। ওটা আমিই কল ব্যাক করে নেব যদি কোনো কারণে আমি ফোনটা ধরতে না পারি, সেক্ষেত্রে ওটা কোনো সমস্যা হবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা টাং টুইস্টার নিয়ে কথা বলেছিলাম, একটা টাং টুইস্টার আমরা লিখে রাখি এখন, এটা আমরা একটু বলবার চেষ্টা করব। জলে চুন তাজা, তেলে চুল তাজা, এটা একটু লিখে নিই। লিখেছি আমরা। জি স্যার। স্যার আরেকবার বললে ভালো। জলে চুন তাজা, তেলে চুল তাজা। লিখেছি আমরা জলে চুন তাজা, তেলে চুল তাজা। জি স্যার। হ্যাঁ, জি স্যার লিখেছি। আরেকটা লিখেন, ধরো যদি অভিনয় অভিযান হয়। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? স্যার পরের পার্টটা বুঝি নাই যে আমি আবার তবে বলছি, কেন। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়?
লিখেছেন? জি স্যার লিখেছি। হ্যাঁ, দুটো দিলাম আমি। একটা হচ্ছে ধরো যদি অভিনয় অভিযান হয় তবে কেন অকারণ অসমান অসফল হয়। আরেকটা দিলাম জলে চুন তাজা তেলে চুল তাজা। আচ্ছা, আমরা একটা জফলার সূত্র লিখি। মানে জফলা সাধারণত কি করে? আমরা বফলা মফলা লিখেছি, জফলাটাও আমরা একটু লিখে রাখার চেষ্টা করি। জফলা কি হয় বলেন তো, যখন শব্দের শুরুতে কোনো বর্ণের সাথে যুক্ত হয়? উচ্চারিত হয় স্যার। উচ্চারিত হয়। ঠিক, ঠিক আছে। বফলা যখন জফলা যখন শব্দের আদ্য বর্ণের সাথে যুক্ত হয় তখন এর মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন কথার কথা ব্যক্ত, ব্যর্থ, ব্যগ্র, ব্যবস্থা, হ্যাঁ, ন্যস্ত, ব্যথা, হ্যাঁ, এই উচ্চারণটি হয়। কিন্তু জফলা যখন কি হয়, যুক্ত বর্ণের সাথে যুক্ত হয় তখন কি হয়? পদের মধ্যে কিংবা অন্তে যখন যুক্ত বর্ণের সাথে জফলা যুক্ত হয় তখন কি ঘটে? যেমন সন্ধ্যা, এরকম স্যার। সন্ধ্যা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আকারান্ত উচ্চারিত হচ্ছে স্যার। সেখানে মূলত হচ্ছে উজ্জ থাকে। সন্ধ্যাতে দেখেন আপনি জফলার পর যে আকারটা আছে সেই উচ্চারণটাই আমরা করছি। কিন্তু আকার যদি না থাকে তখন কি করি আমরা? তখন আমরা কিন্তু সেটার কোনো উচ্চারণ করি না। যেমন দেখেন অর্ঘ্য, যেমন দেখেন স্বাস্থ্য, তাই না? জি স্যার। যেমন দেখেন মর্ত। হ্যাঁ, সংযুক্ত বর্ণের কি হয়, যখন মধ্যবর্ণ বা অন্তবর্ণের পরে কোনো যুক্ত বর্ণ থাকে, মধ্যবর্ণে বা অন্তবর্ণে, তারপরে যদি জফলা থাকে সাধারণত জফলার কোনো উচ্চারণ হয় না। তবে কি স্যার ওকারান্ত হবে নাকি ছেড়ে দিব শব্দটাকে? এখানে যদি সাধারণত একটা বিষয় খেয়াল রাখবেন, শব্দের শেষে যখন যুক্ত বর্ণ থাকে সেখানে উচ্চারণ প্রবণতাটা ওকারান্তের দিকে যায়। যেমন দেখেন যুক্ত, মুক্ত, বাধ্য, বন্ধ, বন্ধ বলি না আমরা, যুক্ত বলি না, মুক্ত বলি না, তাই না? জি স্যার। শব্দের শেষে যখন যুক্ত বর্ণ থাকে তখন উচ্চারণ প্রবণতাটা ওকারান্তর দিকেই যায়। যেমন দেখেন আপনি যখন কি হয়, পদের মধ্য অন্তবর্ণে জফলা যুক্ত হলে সে বর্ণটি দুবার উচ্চারিত হয়। এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে। যেমন দেখেন মধ্য, ধন্য, শস্য, নব্য, গদ্য, পদ্য, বাধ্য, হ্যাঁ। কিন্তু এখানে যখন মহাপ্রাণের সাথে জফলা যুক্ত হয় তখন কি হয়? তখন কিন্তু কি হয়, প্রথমটি অল্পপ্রাণ, দ্বিতীয়টি মহাপ্রাণ হয় দ্বিত্ব হওয়ার সময়। যেমন দেখেন বাধ্য, হ্যাঁ, পদের অন্তে যখন জফলা যুক্ত থাকে তখন বর্ণটি কি করে, সংযুক্ত বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয়ে থাকে। এবং দ্বিত্ব উচ্চারিত হওয়ার ক্ষেত্রে যদি জফলা সংযুক্ত বর্ণটি মহাপ্রাণ বর্ণ হয় হলে প্রথম দ্বিত্ব উচ্চারিত প্রথম বর্ণটি কি হয়, অল্পপ্রাণ, এবং শেষ বর্ণটি মহাপ্রাণ বর্ণ হিসেবে উচ্চারিত হয়। যেমন দেখেন তথ্য, এখানে মহাপ্রাণ থয়ের সাথে জফলা যুক্ত, তাহলে কি হবে, তথ্য, কথ্য। হ্যাঁ, ডাবল মানে দ্বিত্ব হবে। দ্বিত্ব হওয়ার ক্ষেত্রে কি হবে, দুটোই কি অল্পপ্রাণ হবে, দুটোই কি মহাপ্রাণ হবে? তথ্যতে কি বলেন, তথ্য, অর্থাৎ প্রথম যে হসন্ত দিয়ে যেটি উচ্চারণ করছেন সেটা অল্পপ্রাণ, যেটি একেবারে শেষে ওকারান্ত উচ্চারণ করছেন তথ্য, ওই থোটা হচ্ছে মহাপ্রাণ। বাধ্য, বাদ, প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ এবং শেষটি হচ্ছে মহাপ্রাণ ওকারান্ত। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? স্যার এখানে ওকারান্তের কোনো ওকারান্ত এখানে হবে না।
হ্যাঁ, এখানে ওকারন্ত হবে, বাধ্য, বাধ্য তো না, বাধ্য, জি স্যার, কথ্য, তথ্য, সব জায়গায় ওকারন্ত হবে। জফলা। হ্যাঁ, হ্যাঁ। যখন দ্বিত্ব হবে, জফলা থাকলে সংযুক্ত বর্ণটি দ্বিত্ব হবে এবং দ্বিত্ব উচ্চারিত শেষ বর্ণটি ওকারন্ত হবে, এবং সংযুক্ত বর্ণ, জফলা সংযুক্ত বর্ণটি যদি মহাপ্রাণ বর্ণ হয়, সেক্ষেত্রে দ্বিত্ব উচ্চারণের ক্ষেত্রে প্রথমটি অল্প প্রাণ এবং দ্বিতীয়টি মহাপ্রাণ ধ্বনি হিসেবে উচ্চারিত হবে। ঠিক আছে স্যার। ক্লিয়ার? জি স্যার। এটা খেয়াল রাখবেন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম দুটো টাং টুইস্টার, এই টাং টুইস্টার দুটো একটু শুনি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জফলার ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, আবার ভুল করবেন। হ্যাঁ, পদের আদ্য বর্ণের সঙ্গে সংযুক্ত জফলার পরে যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে, সেক্ষেত্রে তার উচ্চারণ সাধারণত একার না হয়ে একারন্ত হয়। ঠিক আছে? পদের উদাহরণ পদের আদ্য অকারন্ত বর্ণের সঙ্গে, হ্যাঁ, যদি জফলা থাকে, তারপরে যদি হ্রস্ব ইকার দীর্ঘ ইকার থাকে, সেক্ষেত্রে উচ্চারণ সাধারণত কি হয় না, একার না হয়ে একার হয়। যেমন দেখেন, আমি বলি উদাহরণ, ব্যক্তি। আমরা কিন্তু ব্যক্তি অনেকে বলে, প্রচলিতভাবে সেটাকে অনেকে অশুদ্ধ হিসেবে ধরে না, কিন্তু আমরা খেয়াল রাখবো, আমরা বলবো ব্যক্তি। কেন? জফলার পরে এখানে হ্রস্ব ইকার যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে। জি স্যার। ঠিক আছে? তাই এটা আর ব্যক্তি হবে না, এটা হয়ে যাবে ব্যক্তি। তারপর যেমন দেখেন ব্যতিক্রম, এটাকে আমরা ব্যতিক্রম বলবো না, আমরা বলবো ব্যতিক্রম। তারপর যেমন দেখেন আপনি ব্যক্তিত্ব, এটাকে ব্যক্তিত্ব বলবো না, আমরা বলবো ব্যক্তিত্ব। ঠিক আছে? বোঝা গেল বিষয়টি? ক্লিয়ার না কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারেন। জি স্যার, মানে আকার যদি একারের পরে রস্যিকা দীর্ঘিকার আসে তাহলে জফলার পরে কোনো বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে, তারপরে যদি হ্রস্ব ইকার দীর্ঘ ইকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, হ্যাঁ, তাহলে উচ্চারণটি এ না হয়ে এর দিকে যাবে। সহজ কথায়, জি স্যার, যেমন বুঝছি। হ্যাঁ, এটা ব্যক্তি হওয়ার কথা, মানে ব্যক্তি আমরা বলি, কিন্তু হওয়ার কথা কি ব্যক্তি, যেহেতু জফলা আছে। হ্যাঁ, কিন্তু পরে যেহেতু হ্রস্ব ইকার আছে, তাই এটা ব্যয় হবে না, এটা বে হয়ে যাবে, ব্যক্তি। ব্যতীত, ব্যতীত বলবো না, আমরা বলবো ব্যতীত। আমরা ব্যতিক্রম বলবো না, আমরা বলবো ব্যতিক্রম। ঠিক আছে বিষয়টি? জি স্যার। আমরা ব্যক্তিত্ব বলবো না, আমরা বলবো ব্যক্তিত্ব। ঠিক আছে? জি স্যার। এবার আমরা আসি, আমরা যে দুটো টাং টুইস্টার বলেছিলাম একটু শুনবো, দুটোই একটু বলবেন, যে কোনো কেউ শুরু করেন। স্যার আমি বলবো? হ্যাঁ, বলেন। স্যার বলতেছি, হুম। জলে চুন তাজা, তেলে চুল তাজা। দুবার জলে বলবো, চুন একটু দ্রুত তাজা। বলবো। যেমন ধরেন, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, এভাবে বলবো। বলেন। আচ্ছা, জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এই জড়িয়ে যাচ্ছে, আবার আবার একটু চেষ্টা করি। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। এখানে তাজা বলছেন, এটা তাজা না, তাজা, 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 তাজা ইজ যা না, যা, তাজা, তাজা, তাজা। তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা। জলে চুন তাজা, তা তেলে এই যে চুল আপনি তাজা। তাজা হয়ে যাচ্ছে, যা হবে না, এটা যা হবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পরের জন। আচ্ছা, আচ্ছা। তাজা, তাজা। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। হ্যাঁ, আরেকবার। জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। গুড। হ্যাঁ, আরেকজন।
জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, আবার জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার অন্য যেটা বলেছিলাম সেটা সেটা একটু বলেন। আরেকটা বলেছিলাম। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? বাহ, আবার। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? হ্যাঁ, অসফল কিন্তু ফ না। ওটা বলেছিলাম, ফ এর উচ্চারণটা খেয়াল আছে সবার কেমন হবে? ইংরেজি এফ উচ্চারণ করব না আমরা, আমরা বাংলা ফ বলবার চেষ্টা করব। আমরা ফুল বলবো না, আমরা বলবো ফুল, ফুল, ফুল। ফুল, ফুল। হ্যাঁ, তাহলে ধরো সফল, যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? অসফল, অসফল না, অসফল। অসফল, হ্যাঁ, অসফল। হ্যাঁ, অসফল। হ্যাঁ, আরেকজন বলেন এটা। স্যার, হুম। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? অসফল বললেন, অসফল, 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 ফল, অসফল, অসফল। অসফল, হ্যাঁ, আবার অসফল। অসফল। হ্যাঁ, ধরো আবার যদি অভিনয় অভিযান অভিনয় হয়, কেন? এই অল্প অভিনয়, অভিনয় ভ। অভিনয়, স্যার, ধরো যদি অভিনয়। অভিনয়, ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? অসফল হয়। হ্যাঁ, ওকে। আরেকজন। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? আবার ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? অসফল হয়। অসফল হয়। হ্যাঁ, আর কেউ? ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? আরেকবার। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? গুড। আর কেউ? আর কেউ বাকি আছে? বাকি আছেন কেউ? জি স্যার, বাকি আছি স্যার। হ্যাঁ, বলেন। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? আরেকবার। ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? তবে, তবেটা ওকারন্ত হয়ে যাচ্ছে। তবে, তবে কেন? তবে, ধরো যদি অভিনয় অভিযান হয়, তবে কেন অকারণ অসমান অসফল হয়? ক্লিয়ার? ওকে স্যার। হুম। আপনাদের কিছু লেখা পড়ার জন্য বলেছিলাম, একটু কেউ কি পড়বেন? 2 মিনিট করে এক একজন যদি পড়েন, তাহলে আমি একটু সুবিধা হয়, কার কি সমস্যা আছে সেটা ধরিয়ে দিতে পারি। স্যার আমি পড়বো। হ্যাঁ, পড়েন। বাংলাদেশের 50 বছর পূর্ণ হলো। গত 26 মার্চ উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীন রাষ্ট্র হিসেবে 50 বছরের পথ চলা সামান্য নয়। সুবর্ণ জয়ন্তীর এই মাইলফলকে পৌঁছে আমাদের অর্থনৈতিক প্রাপ্তি, প্রত্যাশা ও চ্যালেঞ্জের মূল্যায়ন জরুরি। 1971 সালে বাঙালি জাতি ঔপনিবেশিক শোষণ লুণ্ঠন থেকে মুক্তি পেয়েছে। অর্থনৈতিকভাবে নানা বৈষম্য, সাংস্কৃতিক গোলামি ও অধিকারহীনতার নানাবিধ বন্দিদশা থেকে মুক্তি পেলেও দেশকে এক নাজুক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। অনেকেরই ধারণা ছিল বাংলাদেশ বিশ্বের দরবারে অর্থনৈতিক দিক থেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এমনকি আমেরিকান তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই মন্তব্য অসার প্রমাণ করে বাংলাদেশ আজ যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে চলেছি। আমাদের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি, কৃষি সম্প্রসারণ, শিল্পের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাঠানো রেমিটেন্সের বৃদ্ধি ও পোশাক শিল্পের ব্যাপক অগ্রগতি সহ রপ্তানি খাতের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে।
তবে এই অগ্রগতি প্রশংসনীয় হলেও প্রত্যাশা অনুযায়ী এগোতে পেরেছে এমন নয়। অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের জন্য প্রবৃদ্ধি ত্বরান্বিত করা একটি বড় চ্যালেঞ্জ। টেকসই প্রবৃদ্ধি অর্জনের পথে আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তা উত্তরণের জন্য আমাদেরকে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, বিরাট জনসংখ্যাকে উৎপাদনশীল কাজে নিয়োগের ব্যবস্থা করা, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের প্রতি সরকারকে নজর দিতে হবে। স্বাধীনতা পরবর্তী এক দশক আমাদের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর। যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে অর্থনৈতিক কাঠামো ছিল নাজুক অবস্থায়। ক্রমান্বয়ে বিভিন্ন পট পরিবর্তন, যেমন গণতান্ত্রিক শাসন, সামরিক শাসন, স্বৈর শাসন, অর্থাৎ রাজনীতিক বিভিন্ন সরকারের আমলে অর্থনীতির গতি উত্থাপনের মধ্য দিয়ে আজকের অবস্থায় পৌঁছেছি আমরা। বর্তমানে আমাদের অর্থনীতি কৃষির পাশাপাশি শিল্প ও সেবা খাত নিয়ে এগিয়ে যাচ্ছে। কৃষি এখন প্রযুক্তির মাধ্যমে ক্রমান্বয়ে অগ্রগতি লাভ করেছে। স্বাধীনতার পর রাষ্ট্র দর্শনে সমাজতন্ত্রের চাপ ছিল, যেখানে ব্যক্তি খাতের অবদান গুরুত্ব পায়নি। 80 দশকের মাঝামাঝি থেকে পরবর্তী সময় ব্যক্তি উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়। ফলে 1985 সালে সার্বিক বিনিয়োগের 37% মধ্যে ব্যক্তিগত খাতের অবদান ছিল 80%। স্বাধীনতার 50 বছর অর্জনের মধ্যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের আগের তুলনা অনেক বেড়েছে, যা বর্তমানে $44 বিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। স্যার আরো পড়বো? না, আর লাগবে না। যতটুকু পড়েছেন তার মধ্যে আরেকটু পড়া থাকলে ভালো হতো। যেমন বেশি কানে লেগেছে সেটা হচ্ছে এক দশক বলেছেন। আমার মনে হয় এটা স্লিপ করে গেছে আপনার। হ্যাঁ, আর একটু কেয়ারফুলি। হ্যাঁ, এক দশক। আর প্রবৃদ্ধি না, প্রবৃদ্ধি দিতে হবে না, বটা দুবার উচ্চারণ হবে না। প্রবৃদ্ধি মানে প্রবৃদ্ধি বলবো না, আমরা বলবো প্রবৃদ্ধি। আর একদম শুরুর 4-5টা লাইন পড়েন তো, ওখানে একটা নোটিশ করেছিলাম, এখন চট করে সরে গেছে মাথা থেকে। প্রথম 4-5টা লাইন বল। বাংলাদেশের 50 বছর পূর্ণ হলো। গত 26 মার্চ উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই আবার বলেন, 26 মার্চটা আবার বলেন। গত 26 মার্চ উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। গত 26 মার্চ আবার 26 মার্চ। হ্যাঁ, আবার বলেন। গত 26 মার্চ। হ্যাঁ, গত 26 মার্চ। হ্যাঁ, 26টা ঠিকমতো হচ্ছিল না, মার্চটাও ছুটে যাচ্ছিল। মার্চ, গত 26 মার্চ। হ্যাঁ, পড়ে যান আরো 4-5টা লাইন। গত 26 মার্চ উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীন রাষ্ট্র হিসেবে 50 বছরের পথ চলা সামান্য নয়। সুবর্ণ জয়ন্তীর এই মাইলফলকে পৌঁছে আমাদের অর্থনৈতিক প্রাপ্তি, প্রত্যাশা ও চ্যালেঞ্জের মূল্যায়ন জরুরি। 1971 সালে বাঙালি জাতি ঔপনিবেশিক শোষণ, লুণ্ঠন থেকে মুক্তি পেয়েছে। অর্থনৈতিকভাবে নানা বৈষম্য, সাংস্কৃতিক গোলামি ও অধিকারহীনতার নানাবিধ বন্দিদশা থেকে মুক্তি পেলেও দেশকে এই এক আর এক নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন। এক কোথাও এক হবে না, এক। হ্যাঁ, আর সাংস্কৃতিক। হ্যাঁ, সাংস্কৃতিক। ঠিক আছে, ইটস ওকে। হ্যাঁ, আর কেউ? ভালো হয়েছে পড়া। স্যার আমি পড়তে চাই। নিশ্চয়ই পড়েন স্যার। আফগানিস্তান সংকট নিয়ে একটা খবর পড়তে যাচ্ছি। হ্যাঁ, পড়েন, অসুবিধা নেই। আফগান সরকারের নেতাদের লক্ষ্য করে আরো হামলার হুমকি দিয়েছে তালেবান। এই লাইনটাই আমি আবার শুনতে চাই, প্রথম লাইনটা আবার শুনতে চাই। আফগান সরকারের নেতাদের লক্ষ্য করে আরো হামলার হুমকি দিয়েছে তালেবান। দিয়েছে, এই যে সে, এই ছয়ের উচ্চারণটা ভুল আছে। আচ্ছা, দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। আর শুরুতে বললেন নেতা না, ওটা হবে নেতা। আচ্ছা, ঠিক আছে স্যার। নেতাদের লক্ষ্য করে আরো হামলার
হুমকি দিয়েছে তালেবান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী গত মঙ্গলবার তালেবানের হামলায় বেঁচে যাওয়ার পর গত বুধবার তালেবানের পক্ষ থেকে নতুন এই যে করে পক্ষ থেকে হবে না, হবে পক্ষ থেকে। হ্যাঁ, পক্ষ থেকে নতুন করে হুমকি দেওয়া হয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আফগানিস্তানের সাম্প্রতিক মারাত্মক হামলার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। এছাড়া জরুরি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, তালেবান সতর্ক করে বলেছে আফগান নেতাদের লক্ষ্য করে আরও হামলা চালানো হবে। গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে রাজধানীটা ক্লিয়ারলি উচ্চারণ করেন। রাজধানী 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 রাজ না, রাজ রাজধানী রাজধানী হ্যাঁ, রাজধানী রাজধানী কাবুলে হ্যাঁ। প্রতিরক্ষা মন্ত্রীর বাড়ির কাছে বোমা বিস্ফোরণে কাছে, এই যে কাছে হলো কাছে কাছে। হ্যাঁ, কাছে হ্যাঁ। একই সময় তার হ্যাঁ। বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এই ঘটনার মধ্য দিয়ে কাবুলের যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর গত মে মাস থেকেই দেশটিতে হামলা জোরদার করেছে তালেবান গোষ্ঠী। তাদের দমন করতে আফগান সরকার ও মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বিমান হামলা চালানো হয়। গত বুধবার সেনাবাহিনী না, সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে বিমান হামলা চালানো হয়। গত বুধবার তালেবান জানায় কাবুলে হামলার ঘটনা ওই বিমান হামলার প্রতিশোধ। আফগানিস্তানের নানগারহার প্রদেশ শেরজাদ এলাকায় তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ গোখিয়ান বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, লড়াইয়ে 2 জন আফগান সেনা ও 36 জন তালেবান সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তালেবান হঠাৎ সরকারি বাহিনী অভিযান শুরু করে। এর আগে পার্শ্ববর্তী লাগমান প্রদেশে বাদপাক জেলায় আফগান স্পেশাল ফোর্স অভিযান চালিয়ে তালেবান মুক্ত করেছে। তালেবানের হামলায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ইইউ তালেবানের বিরুদ্ধে শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছে। ইইউ বলছে এই অর্থহীন সহিংসতা আফগান নাগরিকদের উপর চরম ভোগান্তি সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ও আশ্রয়ের সন্ধানে ছোট অভ্যন্তরীণ বাস্তুচ্যুত লোকজন বাড়াচ্ছে। ঠিক আছে, এবার প্রথম থেকে 4-5টা লাইন আবার পড়ে। আচ্ছা, ধন্যবাদ স্যার। আফগান সরকারের নেতাদের লক্ষ্য করে আরও হামলার হুমকি দিয়েছে তালেবান। দেশটিতে প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী গত মঙ্গলবার তালেবানের হামলায় বেঁচে যাওয়ার পর গত বুধবার তালেবানের পক্ষ থেকে নতুন করে হুমকি দেওয়া হয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আফগানিস্তানে সাম্প্রতিক মারাত্মক হামলার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। এছাড়া জরুরি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে। যুদ্ধবিরতি। ঠিক আছে, ইটস ওকে। আরেকজন। ধন্যবাদ স্যার, আমি কবি জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটা বলছি। আমার এই ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগল রজনী তার তরে জাগি, দিগল না, দিঘল রজনী। ঘর ভাঙিয়াছে। বলেন। সুমন বলেন, শুনছি না আমরা। দিগল ঘুম যে ভরেছে মোর, আমার এই ঘর কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল ভাদি, জেগেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি, যে মোরে দিয়েছে বিষে ভরা, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। একটু প্রথম ৩-৪টা লাইন আবার একটু পড়েন। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দ্বিগোল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, ঠিক আছে, ঠিক আছে, আমার এই কুল ভাঙিয়াছে যে বা। ঠিক আছে। হ্যাঁ, আর কেউ বাকি আছেন? হ্যালো। হ্যাঁ, শুনছি, বলেন। স্বাধীনতা পরবর্তী সময়ের পর থেকে এ পর্যন্ত পালা বদল করে বিভিন্ন সরকার বিভিন্ন সময় এ দেশ শাসন করেছে। তারা তাদের শাসন কার্য পরিচালনায় বিভিন্ন উন্নয়ন নীতিমালা গ্রহণ করেছেন। তারপর? শুনছি না, তারপর বলেন। তারা তাদের শাসন কার্য পরিচালনায় বিভিন্ন উন্নয়ন নীতিমালা গ্রহণ করেছেন, যেমন দারিদ্র্য বিমোচন কৌশলগত পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদি। এই সকল পরিকল্পনা মেয়াদ শুরু হয়ে শেষ হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যাকাশে এখনো শুকতারা জ্বলে ওঠেনি। জলে না, ওটা জ্বলে উঠেনি। জলে না, জ্বলে উঠেনি। জ্বলে ওঠেনি। জ্বলে উঠেনি। জলে জ্বলে জলে ওঠেনি। না, জয়ের সাথে ওকার যুক্ত করেন। জ্বলে উঠেনি। জলে ওঠেনি। জ্বলে উঠেনি, ওকার। জলে ওঠেনি। এটা প্র্যাকটিস করতে হবে আপনার, বলে যান। হ্যাঁ। ধনী ক্রমশ তাদের ধন বিত্ত বৈভব বৈভব। বৈভব। বৈভব হুম। বাড়িয়ে পাহাড় সম আকার ধারণ করছে, আর গরিব ধীরে ধীরে করছে না, করছে। করছে। করছে হুম। করছে আর গরিব ধীরে ধীরে শীর্ণকায় হয়ে অস্তিত্বের জন্য সংগ্রাম করছে। প্রতি বছর জিডিপির আকার বাড়িয়ে দেখানো হলেও মানুষের জীবনযাত্রা মানের কোনরূপ পরিবর্তন হয়নি, আর বৈষম্য দিনে দিনে প্রকট থেকে প্রকটতর রূপ ধারণ করছে। এতটুকুই স্যার আমার কাছে। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। একটু বিরতি নিচ্ছি, ১ মিনিট। হ্যাঁ, বাউল ভাই।
দুঃখিত আমি যে কথা আরেকজন কেউ পড়েন। স্যার আমি পড়ছি। হ্যাঁ। পরিবার শান্তির নীড়, এটি সুখী সুন্দর জীবনের প্রতীক। হুম। পরিবারের যে কোনো সদস্যের ইতিবাচক কর্মের সুফল সবাই ভোগ করে, সদস্যদের ভাবমূর্তি সমুজ্জ্বল হয়। পক্ষান্তরে দু একটি অনভিপ্রেত কাজের নেতিবাচক প্রভাব তাদের জীবনকে বেদনা বিধুর করে। আমাদের চারিপাশের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অব্যক্ত ঘটনা হুম। আমাদের চারিপাশের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অব্যক্ত ব্যথা উপন্যাসটি রচিত। গফুর উপন্যাসটি রচিত গফুর দম্পতির বড় পুত্র সুলতান চোখের আড়াল হয়ে প্রবাসে গেলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পুত্রবধূ রূপা পরপুরুষের হাত ধরে রাতের আঁধারে পালিয়ে যাওয়ায় তারা অপমানিত হন। মিয়া বাড়ির মান সম্মান লুণ্ঠিত। রূপা স্বামীকে একান্ত কাছে রাখার তীব্র আকাঙ্ক্ষায় দগ্ধ বিদগ্ধ। এর ব্যত্যয় ঘটায় সুলতানের বন্ধু সাদেককে ব্ল্যাকমেলের মাধ্যমে আপন করে নেয়। সুলতানের ঘাম জড়ানো গচ্ছিত অর্থ করি নিয়ে রূপা উধাও। ধন সম্পদ, স্ত্রীর কেলেঙ্কারি, বন্ধুর প্রতারণা ও একমাত্র অবুঝ নিষ্পাপ কন্যা তিথির দুঃখে সে ভারাক্রান্ত, উদ্ভ্রান্ত, নিষ্পেষিত। গফুর মিয়ার ছোট ছেলে তানিম। গফুর মিয়ার ছোট ছেলে তানিম। ছেলে। গফুর মিয়ার ছোট ছেলে তানিম দম্পতি নিঃসন্তান। ঠিক আছে, মানে এখানে যেটা হচ্ছে আপনাকে আরেকটু দ্রুত পড়তে হবে, এত থেমে থেমে পড়লে ছবিটা থাকে না। হ্যাঁ, আরেকটু দ্রুত পড়তে মানে কথাটা একসাথে করে পড়তে হবে, একদম কেটে 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 না। বোঝা গেল? হ্যাঁ, আর কেউ পড়বেন? কেউ বাকি আছে? বাকি আছেন কেউ? আচ্ছা, আমরা একটা সূত্র লিখে নিই, এটা সুবিধা হবে। মানে শব্দ শেষে যদি অ থাকে এবং এর আগে যদি ওই ও অনুস্বার বিসর্গ বা রিকার থাকে, আমি আবার বলছি, শব্দের শেষে যদি অ থাকে এবং তার পরে তার আগে যদি ওই ও অনুস্বার বিসর্গ রিকার থাকে, তবে সেই অ প্রায়শ বিলুপ্ত না হয়ে ওকারন্ত উচ্চারণ হয়। লিখেছি আমরা? লেখা হয়েছে সবার? আচ্ছা, আমি আবার বলছি, শব্দ শেষে যদি অ থাকে এবং তার আগে যদি ওই ও অনুস্বার বিসর্গ এবং রিকার থাকে, তবে সেই অ প্রায়শ বিলুপ্ত না হয়ে ওকারন্ত উচ্চারিত হয়। যেমন তৈল, শৈল, দৈব, বৈধ, পৌর, সৌর, যৌথ, ধৌত, সৌধ, লৌহ, বংশ, হংস, অংশ, বিংশ, কংস, দুঃখ, তৃণ, কৃষ, বৃষ, মৃগ,
ব্যতিক্রম হিসেবে আমরা লিখি দৌড় পৌষ। আমরা বলি না পৌষ মাস, দৌড়, সে দৌড় দিল। হ্যাঁ, এই দুটো আমরা ব্যতিক্রম হিসেবে লিখে রাখতে পারি। একটু কেউ বলেন কি লিখেছেন? স্যার, হ্যাঁ প্লিজ। যদি শব্দে শেষে যদি অ থাকে, মানে অকারান্ত থাকে, শব্দের শেষে যদি অ থাকে এবং তার আগে যদি কি কি থাকে? যদি ওই, ও, অনুসার, বিসর্গ, রিকার থাকে, অনুসার, হ্যাঁ বিসর্গ, রিকার থাকে, হ্যাঁ, তাহলে প্রায়শ তবে কি হয়? সেই অ প্রায়শই বিলুপ্ত না হয়ে ওকারান্ত উচ্চারণ হয়। তাহলে তৈল হবে না, তৈল হবে। তৈল হবে। কংস হবে না, কংস হবে। দুঃখ হবে না, দুঃখ হবে। জি স্যার। তৃণ হবে, তৃণ হবে না, তৃণ হবে। বোঝা গেল? যদি শেষে, শব্দ শেষে যদি কি থাকে, অ থাকে, তার আগে যদি ওই থাকে, ঔ থাকে, অনুস্বার থাকে, বিসর্গ থাকে, হ্যাঁ, রিকার থাকে, তাহলে কি হবে? সেই অ প্রায়শ বিলুপ্ত না হয়ে কি হবে? ওকারন্ত উচ্চারিত হবে। তাহলে আমরা তৈল বলবো না, আমরা বলবো তৈল। আর আর কি কি বলেছি উদাহরণ বলেন? ধৌত, সৌধ। কেন? শেষে অ, তার আগে ঔ আছে। তৈল, শেষে অ, তার আগে ওই আছে। দুঃখ, শেষে অ, তার আগে বিসর্গ আছে। ঠিক আছে? তৃণ, শেষে অ, তার আগে রিকার আছে। ক্লিয়ার বিষয়টি? তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব। সবাই চেষ্টা করব যেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলোকে খেয়াল রাখা, বারবার পড়া, চর্চা করা, অভ্যাসের মধ্যে প্রমিত উচ্চারণটাকে ধারণ করা। সেটা যদি করতে পারি তাহলেই প্রমিত উচ্চারণটা সঠিকভাবে আমাদের আয়ত্তে আসবে। ঠিক আছে? আর উচ্চারণ অভিধানটা আমরা সংগ্রহে রাখার চেষ্টা করব। সেখানে কোনো রকম আমরা যদি কোনো সমস্যায় পড়ি, আমরা নিশ্চয়ই উচ্চারণ অভিধানের শরণাপন্ন হব, তার সহায়তা নেব। ঠিক আছে? বানান অভিধান নামে একটা বিষয় আছে, বানান অভিধান। বানান অভিধানের মধ্যেও আপনার উচ্চারণ দেয়া থাকে, সেটা রাখতে পারেন। তবে আলাদা করে উচ্চারণ অভিধানটা সংগ্রহে রাখতে পারলে ভালো। ঠিক আছে? হ্যাঁ, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন এই অতিমারি। শেষ ক্লাস নাকি স্যার? আগামী ক্লাস আমাদের শেষ ক্লাস। আগামী ক্লাসটা না, আজকের ক্লাস? আরেকটা ক্লাস আছে। আরেকটা ক্লাস আছে। আচ্ছা, আমি দেখি মার্চ ফরওয়ার্ডের ওনাদের সাথে কথা বলবো। আরেকটা ক্লাস, ওটা যদি একটু 15 তারিখের পরে রাখা যায়, কারণ এই সময়টাতে 15 আগস্ট নিয়ে অনেক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবো। হ্যাঁ, সেটা যদি 16 বা 17 ওই দিকে হয় তাহলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, এই সময়টার মধ্যে। যাই হোক, যেদিনই শেষ ক্লাস হবে স্পেশাল কিছু থাকছে ইনশাআল্লাহ। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ওভাবেই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, চর্চার মধ্যে রাখবেন। হ্যাঁ, নিজের শিক্ষক আপনারা নিজেই, হ্যাঁ, সেটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি নিজের চেষ্টায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনার যদি ইচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, চেষ্টা থাকে, আপনি যদি সময় দেন, তাহলে আপনার চেয়ে বড় শিক্ষক কেউ নেই। কানটাকে তৈরি করবেন, জিভটাকে তৈরি করবেন, সেভাবে এগিয়ে যাবেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার, ভালো ধন্যবাদ। থাকবেন। ভালো থাকবেন।